নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ আমি তোমাদের সাথে আমার জীবনের এক গোপন অন্ধকার অধ্যায় তুলে ধরব। এমন একটা গল্প যা হয়তো অনেকের জীবনেই ঘটে, কিন্তু সমাজ বা লজ্জার ভয়ে কেউ মুখ ফুটে বলতে পারে না। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, আমার এক নিষিদ্ধ সম্পর্কের কাহিনী। আশা করি তোমরা আমার কষ্টের অনুভূতিগুলোকে সম্মান জানাবে। গল্পটা শোনার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। যদি এই ধরনের জীবনের গল্প বা মানুষের ভেতরের চাপা কথা তোমাদের ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তোমাদের সমর্থনই আমাকে এই গোপন কথাগুলো বলার সাহস যোগাবে। আমার বাবা চলে যাওয়ার পর থেকেই আমাদের ছোট সংসারটা কেমন যেন থমকে গিয়েছিল। মা মানে শান্তি, দেখতে শুনতে খুব সুন্দরী। বাবার চলে যাওয়ায় মনে খুব কষ্ট পেলেও মা নিজের কষ্ট চেপে আমাকে আর আমার ছোট ভাইকে আগলে রেখেছিল। কিন্তু একা একটা মেয়ের জীবনে সমাজ আর চারপাশের চাপ তো কম নয়। সেই সময় মা সিদ্ধান্ত নিল সে আবার বিয়ে করবে। আমার বয়স তখন ঠিক ১৯ ছুঁই ছুঁই, কলেজে প্রথম বর্ষে পড়ি। মা যাকে বিয়ে করল তার নাম প্রীতম। প্রথম দেখাতে প্রীতম আঙ্কেলকে আমার খুব ভালো লেগেছিল। লম্বা, সুপুরুষ আর খুব হাসি খুশি। মা যখন আমাদের নতুন পরিচয়ের কথা বলল, তখন আমার মনে হয়েছিল, যাক, এবার হয়তো আমাদের জীবনে আবার শান্তি ফিরবে। বাবা নেই বলে যে শূন্যটা ছিল, হয়তো প্রীতম আঙ্কেল কিছুটা হলেও সেটা পূরণ করতে পারবে। বিয়ে হয়ে গেল। মা আর প্রীতম আঙ্কেল একটা নতুন ফ্ল্যাটে উঠল, আর আমরাও তাদের সাথে গেলাম। প্রথম কয়েক মাস সবকিছু স্বপ্নের মতো চলছিল। প্রীতম আঙ্কেল আমাকে আর ভাইকে খুব আদর করত। বিশেষ করে আমার প্রতি যেন তার একটু বেশি খেয়াল ছিল। আমি যখন দেখতাম মা আর প্রীতম আঙ্কেল হাসছে, তখন খুব ভালো লাগত। মনে হতো অবশেষে আমার মা একটা ভালো জীবন পেল। কিন্তু ধীরে ধীরে আমার মনের ভেতরে একটা অচেনা অস্বস্তি জন্ম নিতে শুরু করল। প্রীতম আঙ্কেলের আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন আসছিল, যা অন্য কারো চোখে ধরা না পড়লেও আমার মতো একজন অল্পবয়সী মেয়ে হিসাবে আমি ঠিক বুঝতে পারতাম। উনি সবসময় যেন আমার আশেপাশে থাকার চেষ্টা করতেন। ধলো আমি রান্নাঘরে জল খেতে গেছি, উনিও ঠিক সেই সময় সেখানে এসে হাজির হবেন। কথা বলতে বলতে মাঝে মাঝে এমনভাবে আমার দিকে তাকাতেন, সেই দৃষ্টিতে কোনো সৎ বাবার স্নেহ ছিল না, ছিল অন্য কিছু, যা আমি ঠিক চিনতে পারতাম না। কিন্তু আমার শরীরের ভেতরে কেমন যেন একটা শিহরণ জাগাত। আমি তখন তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিতাম। একদিন রাতে আমি আমার ঘরে বসে প্রজেক্টের কাজ করছিলাম। রাত তখন প্রায় ১২টা। মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ প্রীতম আঙ্কেল এসে আমার দরজায় টোকা দিল। রূপা, ঘুমাওনি এখনো? আমি দরজা খুলে দিলাম। না আঙ্কেল, একটু কাজ বাকি আছে। উনি ঘরের ভেতরে ঢুকে এলেন, যা তিনি আগে কখনো করেননি। ঘরে ঢুকেই তিনি দরজাটা আলতো করে ভেজিয়ে দিলেন। এত রাত জেগে কাজ করছো, শরীর খারাপ করবে তো? উনি আমার টেবিলের কাছে এসে দাঁড়ালেন, খুব কাছে, এত কাছে যে তার শরীরের হালকা গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। আমি যেন হঠাৎ করেই খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। আঙ্কেল, আমি এখুনি শেষ করে ফেলব, আমি ফিসফিস করে বললাম। উনি আমার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে আমার ল্যাপটপের দিকে তাকালেন, হয়তো কাজটা দেখার জন্য। কিন্তু ঝুঁকে থাকার সময় তার হাতটা আলতো করে আমার চেয়ারের পেছনে আমার কাঁধের খুব কাছে এসে ঠেকল। সেই স্পর্শে কোনো ভুল ছিল না, ইচ্ছে করেই দেওয়া হয়েছিল সেটা। আমি যেন পাথরের মতো বসেছিলাম। আমার শরীরের ভেতরের রক্ত যেন ফুটতে শুরু করেছিল। লজ্জায়, ভয়ে আর এক অজানা উত্তেজনায় আমার মুখটা লাল হয়ে গেল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম না। তিনি আস্তে করে বললেন, তোমার মা তোমার জন্য খুব চিন্তা করে, জানো? তার বলার ভঙ্গিটা এমন ছিল যে মনে হচ্ছিল মা চিন্তা করে বটে, কিন্তু আমি তার কাছে আরও অনেক বেশি কিছু। সেই রাতে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলেন, কিন্তু সেই কয়েক মুহূর্তের নীরবতা আর সেই অনিচ্ছাকৃত স্পর্শ আমার মনে একটা গভীর দাগ কেটে গেল। আমি আর ঘুমাতে পারলাম না। আমার ভেতরে একটা তুমুল ঝড় শুরু হয়েছিল। এই ঘটনার পর প্রীতম আঙ্কেল আরও কৌশলী হয়ে উঠলেন। তিনি জানতেন আমাকে কিভাবে ঘায়েল করতে হয়। তিনি দেখলেন বাবার অনুপস্থিতিতে আমি কতটা একার স্নেহের কাঙাল। তিনি সেই আবেগের দুর্বলতার সুযোগ নিলেন। মাঝে মাঝে তিনি গভীর রাতে ছাদে গিয়ে একা একা বসে থাকতেন। একদিন আমি দেখলাম উনি খুব মন খারাপ করে সিগারেট খাচ্ছেন। আমি কৌতূহলী হয়ে তার কাছে গেলাম। কি হয়েছে আঙ্কেল, এত রাতে একা বসে আছেন যে? আমি জিজ্ঞেস করলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছু না রূপা, মাঝে
মাঝে মনে হয় আমি তোমাদের সংসারে এসে ঠিক করলাম না ভুল করলাম। শান্তি আমাকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় আমি যেন তাকে খুশি করতে পারছি না। তার কথা শুনে আমার খুব খারাপ লাগল। আমি বললাম, না আঙ্কেল, মা আপনাকে খুব ভালোবাসে, আমরা সবাই আপনাকে ভালোবাসি। তিনি আমার দিকে ঘুরে তাকালেন। তার চোখে জল চিকচিক করছিল। সেই চোখ দুটো যেন আমার ভেতরে একটা অন্যরকম আবেগ তৈরি করল। তিনি বললেন, তুমি বোঝো রূপা, তুমি অনেক বড় হয়েছ। আমার মনের ভেতরের কথাটা তুমি ছাড়া আর কেউ বুঝবে না। এই কথাগুলো ছিল তার প্রথম মানসিক ফাঁদ। তিনি আমাকে আর মাকে আলাদা করে দিলেন, একটা গোপন বোঝাপড়ার জালে আমাকে জড়িয়ে নিলেন। তিনি আমাকে বিশ্বাস করালেন যে তিনি শুধু আমার কাছেই দুর্বলতা প্রকাশ করেন, আমাকেই বিশ্বাস করেন। একদিন আমার খুব পছন্দের একটা বই তিনি আমাকে উপহার দিলেন। দেওয়ার সময় তিনি বইটি আমার হাতে দিলেন না, বরং বইটি টেবিলের উপর রেখে আলতো করে আমার হাতের ওপর তার হাত রাখলেন। তুমি এই বইটা পড়ো, দেখবে এর ভেতরের চরিত্রগুলোর কষ্টের সাথে তুমি নিজেকে মেলাতে পারবে। তুমি অনেক কিছু বোঝো রূপা। সেই স্পর্শটা ছিল অন্যরকম, একটা শীতল কিন্তু তীব্র উত্তেজনা। আমার হাতটা তিনি এক মুহূর্ত ধরে রেখেছিলেন। সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম তিনি আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার মনে একটা নিষিদ্ধ সম্পর্কের বীজ বুনছেন। আমি জানতাম প্রীতম আঙ্কেল যা করছেন তা ভুল, ভীষণ ভুল, এটা পাপ, এটা মাকে ঠকানো। কিন্তু কি এক অজানা টানে আমি যেন তার কাছ থেকে নিজেকে সরাতে পারছিলাম না। তার সেই গভীর দৃষ্টি, তার সেই চাপা দীর্ঘশ্বাস, সব কিছুই আমার মনের ভেতরে এক তোলপাড় সৃষ্টি করছিল। এইভাবে দিন যাচ্ছিল। রাতের বেলা যখন মা ঘুমিয়ে পড়তেন, তখন আমাদের মধ্যে এক নতুন ধরনের যোগাযোগ শুরু হতো। হয়তো আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি আলতো করে আমার দরজায় টোকা দিতেন। আমি বুঝতে পারতাম তিনি কিছু বলতে চান। একদিন রাতে বাইরে বৃষ্টি পড়ছিল, মা খুব গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আমার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা ভাইব্রেট করল। দেখি প্রীতম আঙ্কেলের মেসেজ। তিনি, তুমি কি জেগে আছো রূপা? আমি, হ্যাঁ আঙ্কেল, বৃষ্টি দেখছি। তিনি, আমিও দেখছি। আমার মনে হচ্ছে এই বৃষ্টি যেন আমার ভেতরের কথাগুলো ধুয়ে দিতে চাইছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল যা শান্তির সামনে বলা যায় না। আমার বুকটা ভয়ে আর উত্তেজনায় কেঁপে উঠল। আমি বললাম, কি কথা আঙ্কেল? তিনি, আমি তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, যদি তুমি চাও দরজাটা একটু খুলে দাও, না চাইলে ঠিক আছে, আমি চলে যাব। আমি জানতাম দরজা খোলা মানে একটা নিষিদ্ধ জগতে প্রবেশ করা, কিন্তু সেই সময় আমার ভেতরে থাকা কৌতূহল, তার প্রতি সেই আকর্ষণ আর তার মানসিক ব্ল্যাকমেলের ফাঁদ, এই সব কিছু মিলে আমার ভেতরের বিবেককে চাপা দিয়ে দিল। আমি নিঃশব্দে উঠে গিয়ে দরজাটা আলতো করে সামান্য খুলে দিলাম। তিনি ভেতরে আসলেন। তার শরীর থেকে বৃষ্টির একটা ঠান্ডা সুবাস আসছিল। তিনি আমার একদম কাছে এসে দাঁড়ালেন। ঘরের ভেতরে শুধু ক্ষীণ একটা টেবিল ল্যাম্পের আলো জ্বলছিল। রূপা, তিনি ফিসফিস করে ডাকলেন। আমি মুখ তুলে তার দিকে তাকালাম। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সেই মুহূর্তে আমাদের মধ্যে দূরত্ব ছিল খুবই কম, হয়তো কয়েক ইঞ্চি। সেই কয়েক ইঞ্চি দূরত্বে পৃথিবীর সবথেকে নিষিদ্ধ সম্পর্কটা দাঁড়িয়েছিল। তিনি আলতো করে তার হাতটা বাড়ালেন এবং খুব সাবধানে আমার গাল ছুঁয়ে দিলেন। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো তীব্র। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীরে যেন 1000 ভোল্টের কারেন্ট লেগেছিল। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। তার চোখে ছিল এক গভীর নেশা। সেই মুহূর্তে তিনি কোনো সৎ বাবা ছিলেন না, ছিলেন আমার জীবনের এক নিষিদ্ধ টান, এক গোপন আকাঙ্ক্ষা। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তুমি আমার জীবনে এক ঝড় নিয়ে এসেছ রূপা, আমি নিজেকে আটকাতে পারি না। তার সেই কথাগুলো আমার ভেতরের সব দ্বিধাকে যেন উড়িয়ে দিল। আমার মন জানত এটা অন্যায়, কিন্তু শরীর সেই অন্যায়ের কাছে নিজেকে সঁপে দিচ্ছিল। আমি নিজের অজান্তেই তার শার্টের কলারটা চেপে ধরলাম। সেই রাতে বৃষ্টি ভেজা নীরবতায় আমাদের মধ্যে এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল যা কোনো সামাজিক সম্পর্ক দিয়ে বাধা ছিল না। আমাদের সম্পর্ক ছিল গোপনীয়তার চাদরে ঢাকা, যা আলোর মুখ দেখতে পারত না। সেখানে ছিল না কোনো বৈধ অধিকার, ছিল শুধু দুইজনের শরীরের এক তীব্র আকর্ষণ আর আবেগের এক জটিল সমীকরণ। তিনি আমাকে বারবার বোঝালেন, এই সম্পর্ক শুধু আমাদের দুজনের, মা কোনোদিনও জানতে পারবে না। তার সেই আশ্বাস আর আমার ভেতরে সেই নিষিদ্ধ উত্তেজনা, এই দুটো জিনিসই আমাদের পাপের পথে আরও গভীরে ঠেলে দিচ্ছিল। সেই রাত ছিল সূচনা। এরপর আমাদের
আমাদের জীবনটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। দিনের বেলায় প্রীতম আঙ্কেল আমার সৎ বাবা, মায়ের পাশে বসে থাকা একজন ভদ্র ভালো মানুষ, আর রাতের বেলায় সে আমার গোপন সঙ্গী, আমার নিষিদ্ধ প্রেমের অংশীদার। আমি প্রতিনিয়ত অপরাধবোধে ভুগি। মা যখন খুশি হয়ে তার নতুন সংসার নিয়ে কথা বলে, তখন আমার ভেতরে একটা ছুরি যেন আঘাত করে। কিন্তু যখনই প্রীতম আঙ্কেল আমার দিকে সেই গোপন ইশারা দেন, আমার ভেতরে সব প্রতিরোধ ভেঙে যায়। আমি জানি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কোনো সামাজিক মর্যাদা নেই। এটা একটা ভুল, একটা পাপ। তবুও আমি এই সম্পর্কের নেশায় ডুবে আছি, কারণ এই নিষিদ্ধ টান আমাকে এক অদ্ভুত শান্তি দেয়, যা আমি বাবার চলে যাওয়ার পর আর কোথাও খুঁজে পাইনি। এই মানসিক ঝড় এখনও চলছে। এই ঝড়ের শেষ কোথায় তা আমি জানি না। আমি শুধু জানি আমি আর প্রীতম আঙ্কেল, আমরা একটা গভীর অন্ধকার গোপন পথের যাত্রী। আর মা এখনও তার নতুন সংসারে স্বপ্নে বিভোর।